আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমার কাছে অনেক অন্যায় তদবির নিয়ে আসে। যখন সেগুলো পাত্তা না দেই তখন শুরু হয় গালাগালি। আমাকে তখন ভারতের দালাল বানানো হয়। আরও জানবেন, দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ঘুষ চাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যে ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এরপরে জানবেন, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্টের পুনর্বিন্যাস পর্যায়ে রয়েছে। এখন তেমনটা নেই। সরকার চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে। আরও জানাব, নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করবে ইসি। সংবাদ শেষে জানাব, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার পদক্ষেপ, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ, স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর চেষ্টা বন্ধের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ নামের একটি প্ল্যাটফর্ম। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমার কাছে অনেক অন্যায় তদবির নিয়ে আসে। যখন সেগুলো পাত্তা না দেই তখন শুরু হয় গালাগালি। আমাকে তখন ভারতের দালাল বানানো হয়। সরকারে এসে অবরুদ্ধ বোধ করছি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক সেমিনারে এই কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, সরকারে আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না। জীবনে এত অসহায় কখনো ফিল করিনি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, কেউ যদি মামলা দেয় সেই ব্যাপারে আমার কিছু করার নাই। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে সেগুলো অস্বাভাবিক নয়। জামিনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয়। আমরা আইন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জামিন দেওয়া বা না দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলিনি। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের কেউ এক না। দলাদলি গ্রুপিং না করে নিজেরা এক হন, শক্তিশালী হন। দলকানা হয়ে নিজেরা মারামারি করলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না। আসিফ নজরুল আরও বলেন, অভিযোগপত্র দেওয়ার পর মামলা বাতিল করার এখতিয়ার আছে হাইকোর্টের। পুলিশের ব্যাপারে আমার কিছু করার নাই। কেউ যদি ফলস মামলা করে আমার কিছু করার নাই। ডিজিটাল আইনের অধীনে যত মামলা ছিল তা প্রায় সবই প্রত্যাহার করা হয়েছে। দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ঘুষ চাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যে ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বৃহস্পতিবার দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক ডিজি আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত ঘটনা সামনে এলে হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারবেন তিনি ভুল করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের জনসংযোগ দপ্তরের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। এ বিষয়ে সতর্কতা জারি করে দুদক বলে, একটি প্রতারক চক্র দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছে, যার সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা জড়িত নন। ইতিমধ্যে কমিশন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে লেখেন, স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার আর তার ডিডি পরিচয়ে। মাহমুদা মিতুকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি 1 লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্টের পুনর্বিন্যাস পর্যায়ে রয়েছে। এ মন্তব্যের ব্যাখ্যা চাইলে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। এখন তেমনটা নেই। সরকার চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এসব কথা বলেন।
প্রতিবেশী দুই দেশের ভারত ও মিয়ানমার সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। রোহিঙ্গা বিষয়টি ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো সমস্যা নেই। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পররাষ্ট্র সচিব পর্যায়ে কুনমিংয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। দেশ দুটির সঙ্গে কোনো জোট গঠন করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কোনো জোট গঠন করছি না আমরা। বৈঠকটি হয়েছিল কর্মকর্তা পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে নয়, এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বৈঠকটি আনুষ্ঠানিক কোনো কাঠামোর আওতায় হয়নি। সেখানে যোগাযোগসহ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। তৌহিদ হোসেন জানান, এ ধরনের বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে হরহামেশা হয়ে থাকে। কুনমিংয়ের বৈঠকটি নিয়ে যেসব কথা হচ্ছে তা দেশগুলোর নামের কারণে। এ বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই। এ বৈঠকের তেমন বিশেষত্ব নেই, এমনটা বোঝাতে চেয়ে তিনি বলেন, ভারতও যদি নেপালসহ একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, বাংলাদেশ তা করবে। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করবে ইসি। তিনি বলেন, নির্বাচন সামগ্রী ক্রয় করার ব্যাপারে আমরা টেন্ডার আহ্বান করেছি। একটি টেন্ডার রিটেন্ডার হবে। আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করতে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আমাদের সমস্ত দাপ্তরিক আলোচনাই এখন নির্বাচন প্রস্তুতি সম্পর্কিত। প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। এটাকে কোনো একটি টাইমলাইনে ফিট করলে ভুল হবে। ইসি সচিব জানান, ভোটার তালিকা আইন সংশোধন করার জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন ইসি। তাতে নির্বাচনের আগে কোনো সময় পর্যন্ত ভোটার তালিকায় ভোটারের নাম অন্তর্ভুক্ত করা যাবে, তা যৌক্তিক বিবেচনায় নির্বাচন কমিশন ঠিক করবে, এমন বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, যৌক্তিক বিবেচনাটা কিসের ভিত্তিতে হবে, এটা কমিশন সিদ্ধান্ত নেবে। তবে স্বাভাবিকভাবে নির্বাচন কবে হবে, এর আগে নির্বাচনের তফসিল ঘোষণা, এ বিষয়গুলো বিবেচনা করে কাট অফ পয়েন্ট, নির্বাচনের আগে ভোটার হওয়ার শেষ সময় ঠিক করা হবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার পদক্ষেপ, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ, স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর চেষ্টা বন্ধের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ নামের একটি প্ল্যাটফর্ম। অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ৬ শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে আয়োজকদের ভাষ্য। শুক্রবার ২৭ জুন সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রোড মার্চের সূচনা হয়। শুরুতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের শিল্পীরা দুর্গম গিরি কান্তার মরু, জনতার সংগ্রাম চলবেই গানগুলো গেয়ে শোনান। এর আগে মিছিল নিয়ে বিভিন্ন সংগঠনের কর্মীরা রোড মার্চে যোগ দিতে আসেন। তাদের প্রায় সবার হাতেই দেখা যায় প্ল্যাকার্ড, ব্যানার। রোড মার্চ শুরুর আগে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার উদ্যোগের বিরোধিতাসহ রাখাইনের জন্য মানবিক করিডোর চালুর প্রতিবাদে এ রোড মার্চ। মাটি মোহনা কোনোভাবেই আমরা বিদেশিদের হাতে দেব না। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশপ্রেমিক সকল জনগণকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি।